করোনায় দেশে আরও 212 জনের মৃত্যু, হাসপাতালে অ্যাম্বুলেন্সের সারি। কারো মৃত্যুতে যেন আশার আলো দেখছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আরেকজন। রোগীর অবস্থা বেশি খারাপ, বলতে দিন আপনাদের রিক্সে রাখেন, অপর সিট খালি ফেলে দেবে। আরেকজন রোগী তখন মারা যাবে, তারপরে তার স্বজনকে নিয়ে আমি এখন ভর্তি করাবো। 1 আগস্ট খুলছে শিল্প কারখানার, স্বাস্থ্যবিধি মানা হবে প্রতিশ্রুতি বিজিএমইএর। 5 তারিখের পরও বিধিনিষেধ রাখার আহ্বান হেলথ ডিজির। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে। আরও মামলা হতে পারে জানিয়েছে র্যাব। সাগর পথে ইউরোপে যাওয়ার শীর্ষে বাংলাদেশ, সর্বস্ব হারিয়ে ফিরছেন অনেকে। ইস্তাম্বুল বিমানবন্দরে যমুনা টেলিভিশনকে জানালেন কয়েকজন। চাঁদা না পেয়ে মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হামলা, মারধরের ঘটনায় আতঙ্ক। পুলিশ বলছে কয়েকজন গ্রেফতার হয়েছে। গাইবান্ধায় কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার 4 আরোহী নিহত। ঈদের আগে ও পরে 15 দিনের সড়কে প্রাণ গেল 273 জনের, তথ্য যাত্রী কল্যাণের। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সফরকারী অস্ট্রেলিয়া, জানিয়েছেন বিসিবির সিইও। আগামীতে ক্রিকেটার পরিবারকেও বায়োবাবলে রাখার চিন্তা চলছে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে করোনায় ইন্দোনেশিয়ায় মরদেহ দাফনের জন্য রীতিমতো সিরিয়াল দিতে হচ্ছে। মহামারীর ভয়াবহ রূপ দেখছে মিয়ানমারও। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, তবে এই মুহূর্তে অবশ্যই মনে করিয়ে দিতে চাই আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাচ্ছি বিস্তারিত। একের পর এক অ্যাম্বুলেন্স জড়ো হচ্ছে হাসপাতালের সামনে, এসেই কিন্তু মিলছে না বেড কিংবা আইসিইউ। ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্সেই কাটছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি রোগীর। একসময় ফুরিয়ে আসে অ্যাম্বুলেন্সের অক্সিজেন, যেন নিপতে বসে প্রাণ প্রদীপ। একজনের মৃত্যুর খবর তো অন্যজনের আশার আলো। এই বুঝি খালি হলো আইসিইউ। এমন করুণ বাস্তবতা রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। মহাখালী ডিএনসিসি করোনা হাসপাতালে এসেছিলেন স্ত্রীকে ভর্তি করতে। স্ত্রী সুস্থ হলেও কোভিডে হার মেনেছেন স্বামী আওলাদ হোসেন সরকার। তার মরদেহ নিতে এসেছেন ভাতিজা মোজাম্মেল হক। একই পরিবারের 5 জন আক্রান্ত। রোগী, মরদেহ এসব দেখে ক্লান্ত হয়ে পড়েছেন মোজাম্মেল। 1 ঘন্টা সব তাসনাস, পুরো ফ্যামিলিটা তাসনাস হয়ে গেছে। করোনা কি জিনিস এখানে আসলে বোঝা যায় আসলে কি হইতাছে, কিভাবে বাঁচার জন্য ছটফট করতেছে, মানে না দেখলে বোঝা যাবে না। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখনো সময় আছে, সবাই একটু সচেতন হন, মাস্কটা ব্যবহার করেন। আওলাদ হোসেন মরেও যেন উপকার করলেন, কেননা তার আইসিইউ বেডটি এখন পাবে আরেক মুমূর্ষ রোগী। আইসিইউ না পেয়ে পাগল প্রায় সন্তান, মাকে নিয়ে ছুটছেন হাসপাতালে হাসপাতালে। মহামারীতে এসবই এখন কঠিন বাস্তবতা। আমার করোনা পজিটিভ, আমাকে এখানে আইসিইউ পাওয়া হয় নাই। একের পর এক অ্যাম্বুলেন্সে আসছে রোগী, বেশিরভাগই ঢাকার বাইরে থেকে। সিটের অপেক্ষায় থাকতে থাকতে একসময় ফুরিয়ে আসে অ্যাম্বুলেন্সের অক্সিজেনও। আমরা আসেন নোয়াখালীর থেকে, রোগীর অবস্থা বেশি খারাপ, বলতে দিন আপনাদের রিক্সে রাখেন, অপর সিট খালি ফেলে দেবে। করোনা ছাড় দেয়নি কিশোরী উনিশা রেমাকেও। একদিকে ক্যান্সার, অন্যদিকে করোনা। অসহ্য যন্ত্রণা 16 বছরের এই কিশোরীর। ব্লাড ক্যান্সার, তো আর পজিটিভ আসছে। পিজিতে আমার মেয়েকে অ্যাডমিট দিতে পারছি না, এই জন্য আমরা কুমিতলে আসছি। করোনা মুক্ত হয়ে ছাড়া পাচ্ছেন কেউ কেউ, তাই তাদের কণ্ঠেও ভয়াবহতার কথা। করোনার কষ্ট যার না হয়েছে সে বুঝবে না। আমরা বাঙালি বুঝবে না। ছটফট করবে অক্সিজেন ছাড়া, তখন এটা কষ্টটা, এটা কিন্তু যে যার হবে না সে কখনো সে বুঝবে না। আমি এটাই বলবো, মাস্ক পরেন, আদারওয়াইজ আপনার পস্তাবে না। যদি মনে করেন যে বিশ্বাস না হয় আপনাদের, তাহলে মাস্ক পরেন না, কষ্টটা দেখেন, তাহলে বুঝবে না। তবে সুস্থ হওয়া রোগীর চেয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেশি, তাই বেড আইসিইউ সংকট তীব্র হচ্ছে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 212 জন। এ নিয়ে মোট মৃত্যু 20,467 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 13,862। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 30.77%। নমুনা পরীক্ষা হয়েছে 45,044টি। এ পর্যন্ত শনাক্ত 12,40,115 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,975 জন। মোট সুস্থ 10,64,195 জন। মৃত্যু 212 জনের মধ্যে পুরুষ 119 আর নারী 93 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 65 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 53, খুলনায় 36, সিলেটে 17, বরিশালে 11, রাজশাহীতে 13, রংপুর 9 এবং ময়মনসিংহে 8 জন মারা গেছেন। আইসিইউ শয্যা নিয়ে একই অবস্থা খুলনাতেও। এখানে কারো মৃত্যুতে সিট খালি হলে সুযোগ পাচ্ছেন আরেক রোগী। মহামারীতে রোগী বাড়লেও হাসপাতালগুলোতে বাড়েনি সুবিধা। 40টি বেডের বিপরীতে চিকিৎসক মাত্র 2 জন। আমি কি করে মনকে বুঝতে দেব যে আমার বাপ্পারে আমি একটু আইসিইউতে নিতে পারি নাই। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রতে এমন অনেক কিছু না, হামরি কিছু। এখানে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই, একজন স্ট্যান্ড বাই ডাক্তার, কয়েকজন নার্স। রোগীর স্বজনদের যখন এমন বিলাপ, তখন সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ। ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হাই ফ্লো বা আইসিইউর অভাবে রোগী মারা যাওয়ার পর চিকিৎসকের মানসিক কষ্ট অবর্ণনীয়। আইসিইউর সামনে যখন রোগী লোকজন দাঁড়িয়ে থাকে যে আরেকজন কখন মারা যাবে, আরেকজন রোগী কখন মারা যাবে, তারপরে তার স্বজনকে নিয়ে আমি এখন ভর্তি করাবো, এইটা আসলে দেখা সম্ভব না। এটা আসলে ডক্টর হিসেবে আমাকে অনেক স্ট্রেস দেয়। 200 শয্যার বিশেষায়িত হাসপাতালে আইসিইউ ও এইচডিইউতে শয্যা 30টি। বিপরীতে 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয় মাত্র একজনকে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালেও একই চিত্র। 10 শয্যার আইসিইউর জন্য সেবা দিচ্ছেন একজন চিকিৎসক, যাদের আবার পালন করতে হয় বাড়তি দায়িত্ব। একই সাথে আইসিইউ চালাতে হচ্ছে, করোনা আইসিইউ, একই সাথে আমাদের অ্যানেস্থেশিয়া বিভাগ চালাতে হচ্ছে। মানে একজন করে আমরা অ্যানেস্থেশিয়ার এখানে ওটি চালাচ্ছি। এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্টিস। লোকবল নিয়োগের মাধ্যমে সেবার মান বাড়ানোর তাগিদ সিনিয়র ডাক্তারদের। চেষ্টা করছি ইন্টারনালি ম্যানেজ করা, যে আইসিইউ রোগীটা মোটামুটি স্টেবল আছে, ওকে ইন্টারচেঞ্জ, যে তুমি জেনারেল বেডে চলে আসো, এনাকে আইসিইউতে, বা আইসিইউতে একটা পেশেন্ট এক্সপায়ার করলো, বেডটা খালি হয়েছে, চট করে আমরা ওই রোগীটা। আরও মিনিমাম এক বেলায় আরও 2 জন করে চিকিৎসক দেওয়া যেত একজনের বদলে, তাহলে তাদের কষ্ট এবং তাদের সেবার মানটা আরও ভালো। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়লেও খুলনা বিভাগে আইসিইউ সেবা দিতে বিশেষায়িত 2টি হাসপাতালে সুবিধা বাড়েনি গত 1 বছরেও। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। 1 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে রফতানিমুখী সব শিল্প কারখানা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিকেলে উপসচিব মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় 1 আগস্ট সকাল 6টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো। 23 জুলাই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্প কারখানা। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, যেসব শ্রমিকরা ঢাকা আছেন তাদের নিয়েই কাজ শুরু হবে। অবস্থা স্বাভাবিক হলে বাকি শ্রমিকরা কাজে যোগ দেবেন। স্বাস্থ্যবিধি মেনেই কারখানা পরিচালনার ঘোষণা দেন তিনি। আমাদের যেগুলো ওয়ার্কার ঢাকায় আছে তাদের নিয়ে আমরা শুরু করব। ইতিমধ্যে যারা বাইরে গিয়েছিল তারাও চলে এসছে, যারা কিছু বাকি আছে তারা ক্রমান্বয়ে আসবে। আমাদের শ্রমিকরা একেবারে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছে, সেই হিসাবে আমাদের সেক্টরে সংক্রামিত হয়নি। আমরা সেদিকে অবশ্যই খুব কঠোর নজর রাখবো। লকডাউন ও ছুটির দিনে রাজধানীর সড়কে যান চলাচল ছিল কম। দিনভর ফাঁকা সড়কের দখল ছিল রিকশা ভ্যানের। ঢিলে ঢালাভাবে ছিল বিভিন্ন চেকপোস্টও। করোনা সংক্রমণ ও মৃত্যু না কমায় 5 আগস্টের পরও লকডাউনের সুপারিশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। লকডাউনে দূরপাল্লার গাড়ি বন্ধ 8 দিন, তাই বলে থেমে নেই দূরপাল্লার যাত্রী চলাচল। রিকশা, ভ্যান, অটো যে যার মতো ছুটছে মাইলের পর মাইল। যদিও বাড়তি ভাড়ায় পকেট কাটা মানতে হচ্ছে সবার। আমি আসছি রেট্রোনা থেকে। বাড্ডা যাব। আসলাম হলো টাঙ্গাইল থেকে। ওখানে এলাম সিএনজি দিয়েছি, অটোতে এলাম। অটো দিয়ে আসছি। কত ভাড়া পড়ছে? ভাড়া পড়ছে প্রায় 600 টাকার মতন। রাজধানীতে গাড়ির আধিপত্য কিছুটা কমেছে শুক্রবার। ছুটির দিনের প্রভাব ছিল পুরো শহরেই।
ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক কম। সড়ক ছিল রিকশা, ভ্যান আর মোটর চালকদের দখলে। তাতেই চেপে বসছেন যাত্রীরা। প্রচুর ভাড়া, কত কষ্ট। এখন যাতে গেলে 400 টাকা চাই, 350 টাকা কইতেছি, তাও যাইব না। আইসি তো দেই কিছু পাই কিনা গাড়ি গুড়ি, আমি তো কিছুই পাইতেছি না। টানা লকডাউনে আয়ের পথ বন্ধ হওয়ার যুক্তি চালকদের, তাই বাধ্য হয়ে পথে নামছেন বলে জানান তারা। আমরা ভাই চলবো কিভাবে? আমাদেরও তো চলতে হবে, কতদিন ঘরে বসে থাকবো? ভাড়া অনেক রাইডার ভাড়া একটু বেশি না, আবার কেউ কেউ একটু ছাড় দেয়। তো বিশাল সবকিছু বন্ধ, হ্যাঁ, এই জন্য তো লোকজন কম। শুক্রবার কিছুটা ঢিলেঢালা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, তবে কোথাও কোথাও চেকপোস্টের জবাবদিহিতায় পড়তে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার অজুহাত দেন মানুষ। চিকিৎসা সংক্রান্ত অজুহাত, আসলে ওই যে পুরাতন প্রেসক্রিপশন নিয়ে অনেকে বের হয়, আসলে এটা আসলে তাৎক্ষণিকভাবে মানে প্রমাণ করাও মানে সময় সাপেক্ষ হয়ে যায় আর কি। পূর্ব ঘোষণা অনুযায়ী লকডাউন চলবে 5 আগস্ট পর্যন্ত, তবে স্বাস্থ্য অধিদপ্তর এই সময়ের পরও লকডাউন রাখার সুপারিশ করেছে। আমরা বলেছি লকডাউন কন্টিনিউ করতে, গ্রামে টিকা দিব তো গ্রামে তো লকডাউনের সমস্যা। আর আমাদের সাজেশন বরাবর এখনো আছে যে এভাবেই হোক এটাকে সীমিত রাখা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 170 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই 164 জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 709 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 679 জন রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 2462 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কিছুদিন ধরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর হাকিম আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে তার রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। আলোচনা সমালোচনার মুখে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আদালতে তোলা হয় শুক্রবার সন্ধ্যায়। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত হেলেনা জাহাঙ্গীরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় নিজেকে নির্দোষও দাবি করেন হেলেনা জাহাঙ্গীর, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। আমাদের মন্ত্রীবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সে অপপ্রচার করেছে, তাদের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের মান সম্মান ক্ষুণ্ণ করেছে। এছাড়াও সে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে এবং ষড়যন্ত্র করছে এবং সরকারের বিরুদ্ধে সে অপপ্রচার সে চালিয়েছে। তার ফেসবুকের মাধ্যমে জিনিসগুলো সে করেছে। উদ্দেশ্যমূলক ও হয়রানির জন্য এই মামলা করা হয়েছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। এই হোল এজাহারের মধ্যে কোনো অভিযোগ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সুস্পষ্টতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের যে 25, 29, 31 ধারার, এই 25 ধারার কারো সম্মান ক্ষুণ্ণ করার জন্য, কাউকে আহত করার জন্য কিছু বলে নাই সুনির্দিষ্ট করে। এর আগে শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। এ সময় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির সাথে তিনি নিজের ছবি ভাইরাল করে বা বিভিন্নভাবে উপস্থাপন করে তিনি নিজের অসৎ উদ্দেশ্য বা ওনার বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এর আগে বৃহস্পতিবার রাত 12টায় 4 ঘন্টার অভিযান শেষে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। জব্দ করা হয় বিদেশি মদ, ওয়াকি টকি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি ছোরা, যেগুলোর কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে র্যাব। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির অনলাইন আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। ব্যক্তি খাত বিকাশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তবাজার অর্থনীতির শীর্ষক আলোচনার নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। অভিযোগ করেন, ব্যাংকিং সেক্টর ও শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে সরকার, হরণ করেছে মানুষের মৌলিক অধিকার, উল্টো উন্নয়নের মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।
গণতন্ত্র ব্যতীত কোনো অর্থনীতি উন্নয়ন সম্ভব নয়, এটা জিয়া রহমান সাহেব গভীরভাবে বিশ্বাস করতেন। সেটা আমরা দেখেছি ওনার গণতান্ত্রিক কিভাবে দেশটাকে আবার গণতন্ত্রের দিকে নিয়ে আসছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেছেন। গোটা দেশ এখন দুর্নীতি পরিপূর্ণ হয়ে গেছে এবং এটা এই সরকার, আওয়ামী লীগের সরকার আজকে সেটা তৈরি করেছে। এবং সেই 1975 সালে যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে একটা নতজানু একটা দেশ হিসাবে পরিণত করবে, একটা পরনির্ভরশীল অর্থনীতি হিসাবে তৈরি করবে, সেই উদ্দেশ্যেই তারা কাজ করে যাচ্ছে। করোনা মোকাবেলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে গণটিকা কর্মসূচি আরও জোরদার করতে হবে। করোনা মোকাবেলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয়। করোনার গণটিকা কর্মসূচি আরও জোরদার করতে হবে, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে, পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। গেম মানব পাচারকারীদের ব্যবহার করা টার্ম। এই গেমের মাধ্যমেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে পাচার হয় মানুষ। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় জীবন দিয়েছেন বাংলাদেশের অনেক মানুষ। সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন কেউ কেউ। গেমের শিকার কয়েকজনের সাথে ইস্তাম্বুল বিমানবন্দরে কথা হয়েছে দর্শক আমারই। ইস্তাম্বুলের বিমানবন্দর, এখানেই দেখা মিলল বাংলাভাষী কয়েক তরুণের। হ্যাঁ, অনেকটা বিধ্বস্ত এসব তরুণ বাংলাদেশেরই নাগরিক। এই মুহূর্তে আছি আসলে তুরস্কের বিমানবন্দরে, ইস্তাম্বুল এয়ারপোর্টে। মূলত এখানে আমার সাথে বেশ কয়েকজন অভিবাসী যারা রয়েছেন তাদের সাথে দেখা হয়ে গেছে। তারা আসলে দালালের চক্রে পড়েই যে পথে আসলে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন সেটি আসলে শেষ পর্যন্ত সফল হয়নি। এই 13 বাংলাদেশী জীবন বদলাতে চেয়েছিলেন, পাড়ি জমাতে চেয়েছিলেন ইউরোপে। স্বপ্নের দেশ ইতালি পৌঁছাতে চেয়েছিলেন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। এই নৌকায় কতজন মারা গেছে? আমাদের নৌকা 19 জন মারা গেছে। দেশ বিদেশের দালালদের মোট 8 থেকে 10 লাখ টাকা করে দিতে হয়েছে শুধুমাত্র গেম পর্যন্ত। এই গেম ব্যাপারটাও অদ্ভুত। ছোট্ট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার সময়কেই কোড ল্যাঙ্গুয়েজে বলা হয় গেম। এতে জীবনও চলে যেতে পারে যে কোনো সময়ে। এক বড় ভাই ইটালিতে থাকে, এইভাবে লিবিয়া থেকে তার মুদি দিয়ে লোক নেওয়া হয়। তো আমার বললো যে টাকা পয়সা এখন নগদ কিছু লাগবে না, তুমি শুধু পাসপোর্টটা নিয়ে লিবিয়া পৌঁছানোর পর টাকা। তো আমি বাসায় না জানিয়ে পাসপোর্ট নিয়ে ওর সাথে চলে যাই। কত দিচ্ছেন? মোট আপনার 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা দিচ্ছেন? জি, মানে গেম পর্যন্ত। ফ্রেন্ড একজন গেছিল, যাওয়ার পর ওর সাথে নাম্বার নেওয়া হয়েছিল, ওর সাথে আমি আবার নাম্বার নিজে যোগাযোগ করে নিজে গেম চাই। পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করে উন্নত জীবনের আশায় গেমের মাধ্যমে পাচার হতে গিয়ে নৌকা ডুবে জীবন হারিয়েছেন শত শত মানুষ। উড়োজাহাজে বসে সেই করুণ কাহিনী শোনালেন বেঁচে ফেরাদের কেউ কেউ। বোটে কতজন ছিলেন? 90 জন। আমাদের দালাল এলো লিবে, আমাদের বাংলা কোনো দালাল নাই ভাই। কি কোন ভাগ্য যা আছে হয়ে গেছে। মাদারীপুরের 17 বছরের সবুজও আছেন বেঁচে ফেরাদের তালিকায়, কিন্তু ফিরতে পারেনি চাচাতো ভাই মিঠু হাওলাদার। স্বপ্ন, অর্থ, একই সাথে জীবনেরও সলিল সমাধি ভূমধ্যসাগরে। আমার স্বাস্থ্য ভাই মারা গেছে, আমার আপন স্বাস্থ্য ভাই বুকের লাগিয়ে বহুত ফাটে গেছিল। এরপরে আর কি আমরা বাইশে। নৌকা ডুবে গেছে কাদেরটা? আমাদের ছেলে ডুবে গেছে। কতজন মারা গেছে? 19 জন মারা গেছে। 19 জন। আপনি ওই নৌকায় ছিলেন? হ্যাঁ। বেসরকারি সংস্থার হিসেবে এবছর জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন প্রায় 3,500 বাংলাদেশি। এক দশকে উদ্ধার হয়েছে 37,000-এরও বেশি। এছাড়াও ঝুলে আছে 5,000-এর বেশি মামলা। মানব পাচারের ক্ষেত্রে দুটি বিষয় প্রবলভাবে কাজ করে। এক, বিদেশের শ্রমবাজারের চাহিদা আছে। 2, উন্নত জীবনের আশায় বাংলাদেশের মানুষ অসচেতন এবং অবৈধভাবে বিদেশে যেতে চায়। এছাড়া করোনা মহামারীর কারণেও মানব পাচারের প্রবণতা বেড়েছে। আমাদের লোক একদিকে বিদেশে পাচার হচ্ছে, অন্যদিকে আমাদের দেশের ভেতরে বা বাইরে মানব পাচারের ঘটনা যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো কিন্তু আমরা যথাযথভাবে বিচার করতে পারছি না। মানব পাচার রোধে সংঘবদ্ধ পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের পরামর্শ সংশ্লিষ্টদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ইস্তাম্বুল, তুরস্ক।
চাঁদা না পেয়ে মিরপুরে একটি আশ্রয় কেন্দ্রে হামলার ঘটনায় এখনও আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় সবাই, কারণ মামলার পরও মূল হোতারা এখনও গ্রেফতার হয়নি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টারে চিহ্নিত চাঁদাবাজদের হামলার সময় নির্বিকার ছিল পুলিশ, এমন অভিযোগ কর্তৃপক্ষের। পুরো ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। রাব্বি সিদ্দিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। অসহায় পরিবার থেকে বিতাড়িত বয়োবৃদ্ধ ও পথশিশুদের নিয়ে 2014 সালে মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় শুরু হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টার। প্রায় 150 জনের মতো অসহায় মানুষের ঠাঁই হয়েছে এই নিবাসটিতে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু গত 26 জুলাই উচ্ছৃঙ্খল কিছু যুবক এই বৃদ্ধাশ্রমে গিয়ে চাঁদা দাবি করেন। দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার সহ তার স্টাফদের মারধর করা হয়। স্থানীয় চাঁদাবাজ গাজী রাহাতের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই মারধরের ঘটনা, এমন দাবি মিল্টন সমাদ্দারের। আর পুরো ঘটনা ঘটেছে পুলিশের সামনেই। অভিযোগ, দীর্ঘদিন ধরে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল। যখন এই ঘটনাটা ঘটছে তখন কিন্তু প্রধান যে আসামি রাহাত গাজীকে তখনই পুলিশ ধরে নিয়ে গেছে এবং পরের দিন কোর্টে চালান হয়েছে। এরা স্থানীয় নেতা, স্থানীয় নেতা, বহিষ্কৃত যুবলীগ নেতা। এদের আরও ক্রাইম আছে। এরা ভুয়া ডিবি পুলিশ যে পরিচয়ে অনেকবার চাঁদাবাজি করছে এবং নিজেদের টর্চার সেলও ছিল। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। এরই মধ্যে প্রধান আসামি গাজী রাহাত সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তারপরও শঙ্কিত প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। আমার নিরাপত্তা দেওয়া হয়, আমি যে বাইরে বের হই বা আসা যাওয়া করি, একই সাথে আমার যে পরিবার আছে, সব মিলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং নিরাপত্তা চাচ্ছি। পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও অভিযুক্তদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়িতে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশার 3 আরোহী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ি উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সিএনজি অটোরিকশাটি পলাশবাড়ি থেকে ধাপের হাট যাচ্ছিল। উত্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক, এক যাত্রী ও কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়। আহত হন সিএনজি অটোরিকশার 3 যাত্রী। হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঈদুল আজহার আগে ও পরের 15 দিনের সড়ক দুর্ঘটনায় 273 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটির মহাসচিব মুজাম্মেল হক চৌধুরী। এতে জানানো হয়, এবারের ঈদে 240টি সড়ক দুর্ঘটনা হয়েছে। 273 জন নিহত ও আহত হয়েছেন আরও 447 জন। এছাড়া নৌ ও রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 22 জন। সব মিলিয়ে 295 জন নিহত হয়েছেন এসব দুর্ঘটনায়। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। সারা দেশের 87টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে 93 জন, যা মোট দুর্ঘটনার 36.25% বলে ব্রিফিংয়ে জানানো হয়। এটাকে একটা সহনীয় মাত্রায় প্রতিবেদন সমূহ তুলে ধরার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এবারের ঈদযাত্রায় সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি তুলনামূলকভাবে বেড়েছে। সরকার সড়কের অবকাঠামো উন্নয়নে যতটা মনোযোগী, সড়ক নিরাপত্তায় ততটা উদাসীন। বর্ষণ না হওয়ার কিছুটা উন্নতির দিকে বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গতকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। বান্দরবান থানচি, বান্দরবান আলীকদম, বান্দরবান রুমা সহ বেশিরভাগ ডুবে যাওয়ার সড়ক থেকে পানি নেমে গেছে। চলাচল শুরু হয়েছে সদরের সাথে সবগুলো উপজেলার যান চলাচল। এদিকে ভোরে কক্সবাজারের রামু গর্জনিয়ার সড়কে গাছ পড়ে যাওয়ায় রামুর সাথে গর্জনিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি কমতে শুরু করেছে কক্সবাজারের নিম্নাঞ্চলেও, তবে এখনও প্লাবিত আছে চকরিয়া, পেকুয়া, রামু সদর সহ কয়েকটি উপজেলার গ্রাম। এদিকে গেল 3 দিনে ভারী বর্ষণে পাহাড় ধস ও পানিতে ডুবে মারা গেছেন 21 জন। অর্থনীতির সূত্র ভুল প্রমাণ করেছে রাজধানীর কাঁচা বাজার। পণ্যের সরবরাহ স্বাভাবিক, লকডাউনের চাহিদা নেই, তারপরও অনেক সবজি ও মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। হাত দেওয়ার জো নেই ইলিশে। ব্যবসায়ীদের দাবি, পরিবহন খরচ বাড়ায় ঢাকায় পণ্য পাঠাতে চায় না অনেক পাইকার। বৃষ্টিতে নষ্ট হচ্ছে অনেক সবজি, তাই দাম চড়া। কিছুদিন পর মাছের দর কমবে বলে দাবি তাদের।
যেই স্বাস্থ্যবিধি মানাতে এত তোড়জোড়, বাজারে এসে তাই উপেক্ষিত। হাতিরপুলে পুলিশের তদারকিতে দিন শুরু হলেও বেলা গড়ালে মাস্ক নেমে আসছে থুতনি আর গলায়। লোক সমাগমে নিজেকে ঝুঁকিতে ফেলছেন ক্রেতা বিক্রেতা সবাই, তার ওপর পণ্যের দাম চড়া। সবজির দোকানে ভরপুর পসরা, কিন্তু ছুটির দিনে ক্রেতা কম। তারপরও হঠাৎ 150 টাকা কেজি কাঁচামরিচ, টমেটোর কেজি 70 টাকা, 50 টাকা দর হাঁকা হচ্ছে লাউয়ের। কিন্তু লকডাউনে এই দাম কি যৌক্তিক? ঢেলে দিতে হয়, ক্রেতা তো আর এই ব্যাপারটা দেখবে না, ঠিক আছে? এটা কাঁচামাল, এটা হয়েই থাকে। বর্ষা তো মরিচের দাম, বর্ষা হলে একটু মরিচের দাম বাড়ে বেশি। ইন্ডিয়ান তো টমেটো আসে, তো টমেটোর দামটা একটু বেশি, আর গাজরও বাইরের গাজর দামটা বেশি। বাজারে ইলিশের দেখা নেই, তবে সাগরের মাছ মিলছে বেশ কয়েকটি দোকানে। মাঝারি আকারের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1000 টাকা কেজি, ছোট কিংবা জাটকার দাম ওঠানামা করছে 500 টাকার আশপাশে। চাষের রুই কাতলের কেজি 300 থেকে 400 টাকা। 500 বললে কাস্টমার মনে করে 400, আর একটু ভাইজা পড়ে, বুঝছেন? মাছের ক্ষেত্রে একটু মানে ভুল বোঝে কাস্টমার। ইলিশ মাছ ধরা পড়তেছে ঠিক আছে, ওগুলো ঝাটকা মাছ বেশি, ছোট মাছ বেশি, বড় মাছটা কম। মাছ কাটে যেরকম দেখতেছি যে আরো বেশি, কিন্তু বাজারে এসে তো এরকম দেখতেছি না, বাজার আরো কম মনে হইতেছে। এখনও আগের মতোই অস্থিতিশীল চালের দাম। ব্যবসায়ীরা বলছেন আমদানি না করলে এই বাজার স্বাভাবিক হবার কোনো সুযোগ নেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছেন সাবেক ভূমিমন্ত্রীর ছেলে, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য গবেষণা উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। 200 অক্সিজেন সিলিন্ডার এবং 21টি প্রশিক্ষিত দলের 300 স্বেচ্ছাসেবক দিয়ে চলছে এই কার্যক্রম। এই দলে রয়েছেন 4 জন চিকিৎসকও। 3 রাত যে কোনো সময় ফোনে যোগাযোগ করলেই পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন। যারা ওষুধ কিনতে পারছেন না তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতা কনকের উদ্যোগে ঈশ্বরদী ও আটঘরিয়ায় এ পর্যন্ত প্রায় 35,000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যার যতখানি অক্সিজেন লাগছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি। এরই সাথে সাথে 2020 সালের মার্চ মাস থেকে আমরা প্রায় 35,000 পরিবারকে খাদ্য সহায়তা, খাদ্য উপহার সামগ্রী দিয়েছি। সিরিজ আয়োজনে বাংলাদেশের চেষ্টায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। চাহিদা মতো সব দাবি বাস্তবায়ন করে চলছে বিসিবি। এসব তথ্য জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজান বলেন, অস্ট্রেলিয়ার এই সফর সফল করতে সর্বাত্মক চেষ্টা থাকবে। আর সফল হলে করোনাকালে বড় দলগুলো নিয়ে আগামী সিরিজগুলো আয়োজন করা সহজ হবে। জানালেন, দীর্ঘ সময় বায়ুবাবলে থাকা ক্রিকেটারদের সাথে পরিবারকেও হোটেলে রাখার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বিসিবি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের একমাত্র ভেন্যু। তবে অন্য সব বারের চেয়ে এবারের চিত্র পুরোটাই উল্টো। উইকেট প্রস্তুতিতে একসঙ্গে নেই চিফ কিউরেটর গামিনী আর মাঠকর্মীরা। বায়ুবাবলের জটিলতায় গামিনী মাঠে থাকলে থাকতে পারবেন না তার কর্মীরা। এভাবেই পুরো সিরিজটা পাড়ি দেবেন লঙ্কান কিউরেটর। এত সবে অবশ্য লাভ হয়েছে। বাংলাদেশের বায়ুবাবল প্রস্তুতি নিয়ে কোনো অসন্তুষ্টি নেই সফররত অজি ক্রিকেট দলের। তাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত সব নিয়ে খুশি আছে। স্পেশালি প্রথম যে স্টেপটা ছিল তাদের টিম অ্যারাইভাল থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের যে এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে তারা খুশি আছে বলে আমি মনে করি। বিপিএল, উইন্ডিজ ও লঙ্কানদের বিপক্ষে সিরিজ আয়োজনের অভিজ্ঞতা নিয়ে এবারের আয়োজন সফল করতে মরিয়া বিসিবি। আর এটি সফল হলে অন্য সব বড় দলগুলোকে সফরে রাজি করানোটা সহজ হবে বলে ধারণা তাদের। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি সবার সহযোগিতায়, সামনের ট্যুরগুলোর ক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট হবে এবং আমাদের কনফিডেন্স লেভেলও কিন্তু অনেক বেড়ে যাবে। সো আমরা মনে করি উই হ্যাভ এ ভেরি প্রুভেন টিম, যারা অলরেডি 2টা ইন্টারন্যাশনাল ইভেন্ট সাকসেসফুলি বাংলাদেশে করেছে সিরিজ, এবং এর বাইরে আমরা 3টা ডোমেস্টিক কম্পিটিশন করেছি। এদিকে দীর্ঘ বায়ুবাবলে পরিবার থেকে দূরে থাকা দেশের ক্রিকেটারদের নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। খেলোয়াড়দের যদি ওইভাবে ফিল হয় যে তারা তাদের ফ্যামিলি রাখতে চাবে, তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এর মধ্যে বায়ুবাবলটা এনশিওর করাটা একটা বড় চ্যালেঞ্জ। রুম কোয়ারেন্টাইন শেষে 1 তারিখ থেকে মাঠের অনুশীলন শুরু করবে 2 দল। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। করোনায় হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মরদেহ দাফনে হিমশিম খেতে হচ্ছে ইন্দোনেশিয়াকে। রাজধানী জাকার্তায় কবরস্থানগুলোতে দাফনের জন্য রীতিমতো সিরিয়াল দিতে হচ্ছে। বৃহত্তম মুসলিম দেশটিতে এখন সংক্রমণ এবং প্রাণহানি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। 1 মাসেই মৃত্যু হয়েছে প্রায় 30,000 মানুষের। অধিকাংশই মারা গেছে হাসপাতালে নেয়ার আগে।
কে কোন কবরে শায়িত হবে তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই স্বজনদের। আগে গোরখোদকরা কোদাল দিয়ে কবর প্রস্তুত করলেও এখন তা আর সম্ভব হচ্ছে না, কারণ ইন্দোনেশিয়ায় দৈনিক দাফন করতে হচ্ছে 1000-এর বেশি মরদেহ। তাই এক্সকেভেটর দিয়ে আগেভাগেই খুঁড়ে রাখা হচ্ছে সারি সারি কবর। বিশ্বের চতুর্থ বৃহৎ জনসংখ্যার দেশটিতে করোনায় প্রতি ঘন্টায় গড়ে প্রায় 84 জনের মৃত্যু হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। তাই দাফনের সব আনুষ্ঠানিকতা পালনের সুযোগ মিলছে না অধিকাংশ ক্ষেত্রেই। আমরা সবাই এখন এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সংক্রমণের ভয় সবসময় কাজ করছে। পরিবারের সদস্যদের মৃত্যু হলেও তার দাফন করতে পারছি না, একটু ছুঁয়ে দেখতে পারছি না। তবে আমাদের সরকার বেশ উদ্যোগী হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সংক্রমণের লাগামহীন পরিস্থিতির জন্য সাধারণ মানুষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। করোনায় মৃত্যুর হার কমার কোনো লক্ষণই দেখছি না। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। কারণ আমাদের অনেকেই সচেতন না এখনো। কেউ কেউ তো করোনা আছে বলে বিশ্বাসই করতে চায় না। জানি না কোথায় গিয়ে থামবে। লাশের মিছিল বাড়তে থাকায় ব্যস্ততা বেড়েছে কফিনের দোকানগুলোতেও। চাহিদা মেটাতে দিনে 30 থেকে 40টা পর্যন্ত কফিন বানাতে হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রকট আকার ধারণ করেছে মিয়ানমারের করোনা পরিস্থিতি। জান্তা প্রশাসন আর বিদ্রোহীদের সংঘাতে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, অক্সিজেন, মেডিকেল সরঞ্জাম, ওষুধের তীব্র সংকট রয়েছে। ওর পরীক্ষার নিম্নহার, হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই প্রতিনিয়ত। মরদেহ সৎকারেও জটিলতা তৈরি হয়েছে দেশটিতে। জাতিসংঘের আশঙ্কা 2 সপ্তাহের মধ্যে মিয়ানমারের 5.5 কোটি জনগোষ্ঠীর অর্ধেকই আক্রান্ত হতে পারে কোভিডে। টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বিশাল এলাকা। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে অঙ্গরাজ্যটিতে 2 দফা তাণ্ডব চালায় টর্নেডো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাক্স কাউন্টি, ভেঙে গেছে বহু গাছপালা, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, আহত বেশ কয়েকজন, অনেকে বাড়ির ছাদ উড়ে গেছে। ফিলাডেলফিয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে 8000-এর বেশি বাড়িঘর এবং অফিস। জাতীয় আবহাওয়া বিভাগ জানায় টর্নেডোর প্রভাবে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ওই অঞ্চলে। পেনসিলভেনিয়া ও নিউ জার্সিতে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। ধন্যবাদ সবাইকে।